স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাদিয়াতুল আফরিন। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রথমবারের মতো ইউক্রেনে অস্ত্র পাঠানোর অনুমতি দিলেন ট্রাম্প। গাজায় তীব্র হামলা চালাচ্ছে ইসরায়েল, নিহত আরও ৭৮। অবিশ্বাস্য, ১ টাকায় আদানিকে ১,০৫০ একর জমি। এআই নেতা নিয়োগ দেবে জাপানি রাজনৈতিক দল। পরপর দুবার কামড়ালেই কুকুরের যাবজ্জীবন কারাদণ্ড। ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ৬ নারী অপরাধী। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ গ্রহণের প্রায় ৯ মাস পর প্রথমবারের মতো ইউক্রেনের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি এলব্রিস কোলবি ইতিমধ্যে ইউক্রেনে অস্ত্রের চালান পাঠানো সংক্রান্ত অনুমোদন পত্রের স্বাক্ষরও করেছেন। মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউস এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, শিগগিরই ইউক্রেনে দুটি অস্ত্রের চালান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রত্যেক চালানে থাকবে $৫০ কোটি মূল্যের অস্ত্র ও গোলাবারুদ থাকবে। ট্রাম্প প্রশাসন অবশ্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসনের মতো সহায়তা হিসেবে এই অস্ত্র দিচ্ছে না। কিয়েভের ইউরোপীয় মিত্ররা যুক্তরাষ্ট্রের কাছে থেকে এই অস্ত্র কিনে ইউক্রেনে পাঠাচ্ছে। চালান পাঠানোর খরচও প্রদান করবে তারা। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, প্রায়োরিটাইজড ইউক্রেন রিকোয়ার লিস্ট পার্ল নামের একটি নতুন সমঝোতার আওতায় ইউক্রেনে মোট $১,০০০ কোটি মূল্যে অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। তার প্রথম চালান যাচ্ছে ইউক্রেনে। গাজা সিটিতে ব্যাপক স্থল হামলা শুরু করে দখলদার ইসরায়েলি বাহিনী এই হামলার অন্তত ৭৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর রাতে এ তথ্য নিশ্চিত করেছে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর রয়টার্সের। প্রতিবেদনও বলেছে, এছাড়া গাজা সিটি দখলে তীব্র বিমান হামলা ও স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সেখান থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ সামরিক কৌশল ব্যবহার করছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। স্থানীয়দের বরাতে আল জাজিরা বলছে, অঞ্চলটির প্রধান আবাসিক এলাকার দিকে এগিয়ে যাচ্ছে IDF। গাজা সিটি ইসরায়েলি অভিযানে মৃতের সংখ্যা বহুগুণ বেড়ে যাবে বলে সতর্ক করেছেন ইউরোপিয়ান ইউনিয়ন। স্থানীয় গণমাধ্যম বলছে, কাফর কিল্লাল শহরে শব্দ বোমা নিক্ষেপ করছে IDF। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বন্ধু শিল্পপতি গৌতম আদানিকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ তুলেছে কংগ্রেস। তাদের দাবি, বিহারের ভাগলপুরে ১,০৫০ একর জমি, যেখানে রয়েছে প্রায় ১০ লাখ গাছ, মাত্র ১ টাকা বার্ষিক ইজারায় ৩৩ বছরের জন্য হস্তান্তর করা হয়েছে আদানি গোষ্ঠীর কাছে। সেখানে গড়ে তোলা হবে ২,৪০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র। কংগ্রেস নেতা পবন খেরা অভিযোগ করেন, বিনামূল্যে জমি, কয়লা ও নদীর জল ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করবে আদানি গোষ্ঠী। কিন্তু বিহারের মানুষকে তা কিনতে হবে ইউনিট প্রতি ৬ টাকা ৭৫ পয়সা দরে। তার ভাষায় এটাই বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের ডাবল লুট। তিনি আরও বলেন, মহারাষ্ট্রের ধারাভি প্রকল্প, ছত্তিশগড়ের বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন রাজ্যে ভোটের আগে একইভাবে আদানিদের প্রকল্প পাইয়ে দেওয়া হয়েছে। এবার বিহারের নির্বাচনের আগে ভাগলপুর সেই সুযোগ দেওয়া হলো। পবন খেরার অভিযোগ, এ প্রকল্পের জন্য ন্যায্য মূল্য না দিয়ে কৃষকদের জমি কেড়ে নেওয়া হয়েছে এবং যাতে তারা বিক্ষোভ দেখাতে না পারে সেজন্য প্রধানমন্ত্রীর শিলান্যাস অনুষ্ঠানের আগে তাদের গৃহবন্দী করে রাখা হয়। বিপর্যয়কর নির্বাচনী ফলাফলের পর প্রতিষ্ঠাতা নেতা পদত্যাগ করায় কৃত্রিম বুদ্ধিমত্তা AI চালিয়ে নেতা নিয়োগ দেবে বলে মঙ্গলবার জানিয়েছে জাপানের একটি উদীয়মান রাজনৈতিক দল। জাপানের পশ্চিমাঞ্চলের একটি ছোট শহরের সাবেক মেয়র শিনজি ইশিমারুর নেতৃত্বে এবছর জানুয়ারিতে পাথ টু রিবার্থ নামের এই দলটি গঠিত হয়েছিল। এ দলের কোনো নির্দিষ্ট নীতিমালা নেই এবং এর সদস্যরা নিজেদের মতো করে এজেন্ডা ঠিক করতে পারে না। সফল অনলাইন প্রচারের কারণে ২০২৪ সালে টোকিও গভর্নর নির্বাচনে ইশিমারু অপ্রত্যাশিতভাবে দ্বিতীয় হয়েছিলেন, কিন্তু এবছর উচ্চ কক্ষে নির্বাচনে কোনো আসন না পাওয়ায় তিনি দল ছেড়ে দেন। নিজেকে দলের নতুন নেতারা সহকারী হিসেবে পরিচয় দেওয়া কোকি ওকুমুরা সাংবাদিকদের বলেন, নতুন নেতা হবে AI। ২৫ বছর বয়সী কিয়োটো বিশ্ববিদ্যালয়ের এই PhD ছাত্র জানিয়েছে, কবে ও কিভাবে AI প্রয়োগ করা হবে তা এখনো নির্ধারিত হয়নি। আপাতত তিনি কাগজে কলমে দলের নেতা থাকবেন। ওকুমুরা বলেন, AI দলের সদস্যদের রাজনৈতিক কর্মকাণ্ড নির্ধারণ করবে না, বরং সম্পদ বন্টনের মতো সিদ্ধান্তে ভূমিকা রাখবে।
ভারতের উত্তরপ্রদেশে বেওয়ারিশ কুকুরের জন্য নতুন আইন জারি করেছে সরকার। কোনো কুকুর যদি পরপর দুবার বিনা উস্কানিতে পথচারীকে কামড়ায় তবে তাকে আজীবন প্রাণী কেন্দ্রে রাখা হবে, অর্থাৎ ওই কুকুরের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, নতুন এ আইন পথচারীকে কুকুর প্রথমবার কামড়ানোর পর ওই ব্যক্তি অ্যান্টি রেবিস টিকা নিলে বিষয়টি তদন্ত করবে কর্তৃপক্ষ। শনাক্ত করা কুকুরকে প্রাণী জন্ম নিয়ন্ত্রণ কেন্দ্রে নিয়ে গিয়ে জীবাণুমুক্ত করার পর তাকে 10 দিন পর্যবেক্ষণে রেখে তাকে ছেড়ে দেওয়া হবে। তবে এর আগে মাইক্রোচিপের মাধ্যমে ওই কুকুরের অবস্থান রেকর্ড করা হবে। একই কুকুর যদি দ্বিতীয়বার কোনো কারণ ছাড়াই কাউকে কামড়ায় তবে তাকে আজীবন প্রাণী কেন্দ্রে আটকে রাখা হবে। তবে কুকুরের এ যাবজ্জীবন কারাদণ্ড থেকে মুক্তির বিধানও আছে আইনে। কেউ যদি দণ্ডপ্রাপ্ত কুকুরকে দত্তক নেয় তবেই মিলবে মুক্তি। তবে শর্ত দেওয়া হয়েছে, প্রাণী কেন্দ্রে যেসব কুকুর সংরক্ষিত থাকবে সেগুলো দত্তক নেওয়ার পর রাস্তায় ছাড়া যাবে না। একই সঙ্গে কোনো অবস্থাতেই প্রাণীটিকে পরিত্যাগ করা যাবে না ও যত্ন নেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে। তবে দণ্ডপ্রাপ্ত কুকুরটির শাস্তি মওকুফ হবে। ইতিহাস মানেই যেন যুদ্ধ, রাজনীতি আর নিষ্ঠুর একনায়কদের গল্প। সাধারণত এসব ভয়ঙ্কর চরিত্রের বেশিরভাগই পুরুষ। হিটলার, স্ট্যালিন বা নেরন সব নামই আমাদের চেনা। কিন্তু নারীরা কি কেউ ভয়ঙ্কর হয়ে ওঠা থেকে নিজেদের ছাড় দিয়েছেন? নারীরা কেবল প্রেম, ভালোবাসার, ত্যাগের গল্পে সীমাবদ্ধ নন। ইতিহাস এমনও কিছু নারী আছেন যাদের নিষ্ঠুরতা অপরাধ দেখে যে কেউ আঁতকে উঠবে। আজ ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর 6 জন নারী অপরাধী সম্পর্কে জেনে নিই। আইলিন ইউনর্স। আপনি যদি মনস্টার সিনেমাটা দেখে থাকেন তাহলে এই নামটা হয়তো আইলিন ইউনর্স। আপনি যদি মনস্টার সিনেমাটা দেখে থাকেন তাহলে এই নামটা হয়তো মনে আছে। আইলিন ছিলেন একজন হাইওয়ে প্রস্টিটিউট যিনি 7 জন পুরুষকে হত্যা ও লুটপাটের দায়ে দোষী সাব্যস্ত হন। তিনি বলেছিলেন সবই নাকি আত্মরক্ষার্থে করেছেন, কিন্তু আদালত তাকে মৃত্যুদণ্ড দেন এবং 2002 সালে তাকে ফাঁসি দেওয়া হয়। কার্লা হোমুলকা। এই নারী অপরাধী ছিলেন তার স্বামীর সহচর। তারা একসঙ্গে 3 নারীকে হত্যা করেন। এর মধ্যে একজন ছিল কার্লার নিজের ছোট বোন। তিনি পুলিশের সঙ্গে একটা চুক্তি করেন এবং বলেন যে তাকে জোর করে এসব করানো হয়েছে, তাই তিনি মাত্র 12 বছর জেল খাটেন। পরে ভিডিও প্রমাণে দেখা যায় তিনি স্বেচ্ছায় এসব অপরাধে অংশ নিয়েছিলেন। অ্যামেলিয়া ডায়ার। ভিক্টোরিয়ান যুগে বেবি ফার্মিং নামে একটি নিষ্ঠুর প্রথা চালু ছিল, যেখানে অবিবাহিত মায়েরা টাকার বিনিময়ে সন্তানদের লালন পালনের জন্য অন্যদের হাতে তুলে দিতেন। অ্যামেলিয়া এই সুযোগে প্রায় 400টি শিশু হত্যা করেন। তিনি শিশুদের নিয়ে টাকা নিতেন এবং পরে তাদের থেমস নদীতে ফেলে দিতেন। এই নারকীয় কাজের জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ব্লাডি মেরি। ব্লাডি মেরি শুনলেও অনেকটা ককটেলের কথা ভাবেন, কিন্তু এর পেছনে রয়েছে এক ভয়ঙ্কর নারীর গল্প। মেরি প্রথমে ছিলেন ইংল্যান্ডের রানী। তিনি চেয়েছিলেন ইংল্যান্ডে আবার ক্যাথলিক ধর্ম ফিরিয়ে আনতে, আর এই উদ্দেশ্যে তিনি প্রায় 300 জন প্রোটেস্টান্টকে জীবিত পুড়িয়ে হত্যা করেন। তার এই বর্বরতা তাকে এনে দেয় ব্লাডি মেরি খেতাব, যদিও তাকে কখনো শাস্তি দেওয়া হয়নি। মাইরা হেন্ডলি। 1960-এর দশকে ব্রিটেনে 5 জন শিশুকে অপহরণ, নির্যাতন ও হত্যা করেছিলেন মাইরা ও তার সঙ্গী ইয়ান ব্র্যাডি। গ্রেপ্তার হওয়ার পর তিনি নিজের দোষ স্বীকার না করে দীর্ঘ 25 বছর ধরে নির্দোষ দাবি করে যান। অবশেষে 1987 সালে স্বীকার করেন যে তিনি মুর হত্যাকাণ্ডেও যুক্ত ছিলেন। এলিজাবেথ বাথরি। ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর নারী সিরিয়াল কিলার। এই খেতাব রয়েছে হাঙ্গেরির কাউন্টেস এলিজাবেথ বাথরির নামে। তিনি প্রায় 650 তরুণীকে নির্যাতন, ক্ষতবিক্ষত এবং হত্যা করেছিলেন বলে অভিযোগ আছে। তিনি এতটাই প্রভাবশালী ছিলেন যে তার বিরুদ্ধে প্রমাণ থাকা সত্ত্বেও কখনো আদালতে ওঠেনি। লোককথা অনুযায়ী তিনি নাকি নিজের সৌন্দর্য ধরে রাখতে মেয়েদের রক্তে গোসল করতেন। সূত্র হার হেলথ। আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।